সবাইকে স্বাগত বিটিভির ফিফা আওয়ারে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি, আর আমার সাথে আরও দুজন ভাগ্যবান মানুষ আছেন, কারণ তারা এই ওয়ার্ল্ড কাপটা দেখছেন, ফলো করছেন এবং সেটা নিয়ে বিশ্লেষণ করছেন। আমার ডানে তপু বর্মন, বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার, এবং আমার ভাই আছেন ফাহিম রহমান, স্পোর্টস অ্যানালিস্ট। আপনাকেও স্বাগত। দুজনকে ভাগ্যবান বলেছি এবং আমি নিজে ভাগ্যবান, যারা ফুটবল দেখছে তারাও ভাগ্যবান যে তারা লিওনেল মেসিকে দেখছেন। ফাহিম রহমান, প্রথম ম্যাচেই তো সে আসলে দেখিয়ে দিল, প্রমাণ করে দিল যে কেন তার আসলে এই বিশ্বকাপটা খেলা উচিত এবং সে আসলে কিভাবে করে প্রিপারেশনটা নিয়েছে এবং সেই ক্লিনিক্যাল পারফরমেন্স 2022 আর্জেন্টিনা যে ক্লিনিক্যাল পারফরমেন্স আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার এগেনস্টে অ্যাবসলিউটলি ক্লিনিক্যাল পারফরমেন্স। তপু বর্মন, যেটা ইন জেনারেলি আমরা দেখি আর্জেন্টিনার খেলাতে, যে পজিশন ফুটবল, প্রচুর পরিমাণে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা, যেটা বার্সেলোনাতে লিওনেল মেসিরা খেলেছেন, আর্জেন্টিনাতেও সেই একই রকম ফুটবল। বাট আলজেরিয়ার বিপক্ষে আমরা দেখলাম পজিশনে আর্জেন্টিনা পিছিয়ে। জি আলজেরিয়া টিমটা স্পেশালি উইদাউট বলে খুব রানিং করেছে তারা এবং অনেক কভার করেছে, স্পেস কভার করেছে। এর জন্য আপনার একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, কারণ আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা হলো মিডফিল্ড জোন। সেখান থেকে আপনার ধরেন তার পিছনে ডিফেন্স লাইন, যেটা কিনা আসলে বিল্ড আপ প্লেতে আমরা সবসময় অবদান রাখি যে আপনার সেন্টার ব্যাকরা সবসময় বিল্ড আপ করবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছেন যে আপনার যখনই মার্টিনেজ বিল্ড আপ প্লেতে গিয়েছেন, আলজেরিয়ার 2-3 প্লেয়ার তাদেরকে হাই প্রেস করেছিল। সেই কারণে কিন্তু লং পাসগুলো দিতে বাধ্য করেছে, কারণ যখন আপনি বল পজিশনে বেশি আগায় থাকতে চাবেন আপনার পায়ে বল রাখতে হবে। সেইগুলা দিক দিয়ে আর কি আমি বলবো যে উইদাউট বলে ডিফেন্ডিং আলজেরিয়া ভালো করেছেন এবং আর্জেন্টিনার মিডফিল্ড কিন্তু ডমিনেট করেছে, এটা কিন্তু একদম মানতে হবে। আমরা যদি তাদের ইম্প্যাক্ট দেখি, স্পেশালি রড্রিগো দি পল যেভাবে প্রেসিং করেছে এবং বল উইন করেছে, আসলে এই সময়ে আসলে ওই ক্ষেত্রে স্টেপ আপ হইতে হয়, যেটা আমরা রড্রিগো দি পলকে দেখেছি। আসলে তার বল পজিশন আমার কাছে মনে হয় উইনিংটা ভেরি জরুরি। অলরেডি ফাহিম ভাই বললো যে আসলে ক্লিনিক্যাল খেলেছে, কারণ ফার্স্ট ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট ইচ অ্যান্ড এভরি টিম। কারণ টুর্নামেন্টে যদি আপনি প্রথম ম্যাচ জিতে যান, তার মানে আপনি একটা ফ্লো তৈরি করলেন এবং আপনার কনফিডেন্সটা বিল্ড আপ হলো, যেটা কিনা আর্জেন্টিনার খুব ভালোভাবে করেছে। ফাহিম রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আর্জেন্টিনা 2 আলজেরিয়া 0, 3-0, এবং লিওনেল মেসির প্রথম হ্যাট্রিক ওয়ার্ল্ড কাপে। এবং সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক মেসির আগে সেটা ছিল না। মিরোস্লাভ ক্লোজার সমান 16 গোল হয়ে গেছে ওয়ার্ল্ড কাপে। তো লিওনেল মেসিকে এই ম্যাচে আপনি কিভাবে আসলে রেট করবেন? 24 জুন হচ্ছে লিওনেল মেসি 39-এ পা দেবেন, 39 বছর তার আসলে হয়ে যাবে এবং 39 বছর বয়সী একজন ফুটবলার হ্যাট্রিক করছেন। দাপট দেখেন, ফার্স্ট গোল যেটা তিনি আসলে করলেন বা পায়ের টিপিক্যাল লিওনেল মেসি শট, সেই শটে গোল করলেন। সেকেন্ডটা ম্যাক অ্যালিস্টার শট নিয়েছেন, এরপর রিবাউন্ডে জাস্ট প্লেস করেছেন মেসি। সো হ্যাঁ, রাইট, মানে আমার কাছে তো মনে হয়েছে যে আমি 2005-এর 19 বছর বয়সী লিওনেল মেসিকে দেখছি, মানে এরকমটা আসলে মনে হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে অ্যাবসেন্স অফ ডি মারিয়া, মানে সেখানে আলমাডাকে খেলানো হয়েছে, কিন্তু আলমাডার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ডেফিনেটলি আসলে ছিল না। সো লাস্ট ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতেছে এবং সেই জয়ের পেছনে ডি মারিয়ার একটা হিউজ কন্ট্রিবিউশন। বিগ ম্যাচ প্লেয়ার, বিগ ম্যাচে গোল করেছে। সো বাদিকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে লিওনেল মেসি রাইটে খেলেছে, আবার লেফটে চলে গেছে, মানে লেফট দিয়ে বক্সের ভিতরে ঢুকেছে। সো ফ্রি থেকে সে কাভার আপ করছে, বাট ওই জায়গাটাতে এখন দেখার ব্যাপার যে কিভাবে করে আসলে স্কালোনি নেক্সট ম্যাচগুলোতে এই অ্যাবসেন্স অফ ডি মারিয়া সেটাকে কিভাবে কাভার আপ করে নেয়। তবু মোস্ট অফ দ্য টাইম আমার যেটা মনে হয়েছিল যে আর্জেন্টিনার যেহেতু ব্যাকলাইনে কিছুটা প্রবলেম আছে, স্পেশালি 2 ফুল ব্যাকের ইনজুরি আছে। আমরা গনজালো মন্তেলকে দেখেছি, তিনি শুরু করেছেন, বাট মোস্ট অফ দ্য টাইম খেয়াল করেছি 3-ম্যান ব্যাকলাইনই ছিল মোস্ট অফ দ্য টাইম ম্যাচে। 3-ম্যান ব্যাকলাইন, কখনো এই পাশ থেকে আপনার মেদিনা উপরে গিয়েছে তখন 3-ম্যান হয়েছে, মন্ট্রিয়াল নিচে ছিল, যখন মন্ট্রিয়াল হয়েছে তখন মেদিনা সেটাকে কভার করেছে। আর সেন্টার ব্যাক হিসেবে এনজো কখনো ম্যাকলিস্টার কখনো মানে 4 নাম্বার জায়গাটা ফিল আপ করেছে। যেটা আসলে আমি সবসময় বলেছি, আপনার এনজো অ্যাভেলেবেল ছিল, রাইট, স্পেশালি 2টা সেন্টার ব্যাক যখন বল বিল্ড আপ করছিল। এই পজিশনের প্লেয়ার সবসময় আপনার একটা ট্রায়াঙ্গেল পজিশনে থাকতে হয়, 2টা সেন্টার ব্যাক, তার সামনে ধরেন এনজো, কারণ আপনি যদি অপশন না দেন তার মানে আপনি বিল্ড আপ প্লেতে ফেল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যখন মেদিনা উপরে ছিল তখন আপনার 3 ব্যাক ছিল, সে কিন্তু আমি বলবো যে খারাপ করে নাই, সে ভালো করেছে এবং goal.com-এ তার রেটিং ভেরি হাই। স্পেশালি ডিফেন্ডিং অ্যাপ্রোচ আমি দেখেছি সে কোনো মিস করে নাই, কারণ এটা কোনো সিঙ্গেল ডুয়েলে সে হারেও নাই। এক্স্যাক্টলি। সো দ্যাট আপনার আমার কাছে মনে হয় যে আলমাদা আসলে, আমি ইয়াং বলবো না, 25 ইয়ার্স ওল্ড, এবং তার কিন্তু ক্যারিয়ার যদি বলেন আপনি, সে সকার লিগ থেকে শুরু করেছে, ম্যান সিটিতে ছিল, এখন অ্যাথলেটিকো মাদ্রিদে আছেন। আসলে সে কিন্তু এখন ম্যাচিউর। আসলে আমরা মিসিং করি যেটা ফাহিম ভাই বলে যে দি মারিয়াকে, আসলে দি মারিয়া লেভেলের প্লেয়ার কিন্তু
পাওয়াটা খুবই ওটা খুবই আসলে rare। ক্ষণজন্মা খুবই player। খুবই রেয়ার। তো সেক্ষেত্রে আমি বলবো যে লিসান্দ্রো এবং রোমেরো, যেটা আসলে কম্পিটিটিভ লিগ বলা হয় সারা ওয়ার্ল্ডের ইংলিশ প্রিমিয়ার English লিগ, Premier League, EPL, সেখানে কিন্তু লাস্ট ফিউ ম্যাচ আসলে তারা ইনজুরিতে ছিলেন, অনেকগুলো ম্যাচ খেলতে পারে নাই। আসলে এটা একটা কিন্তু ব্যাপার অবশ্যই থাকে। আপনি যদি সেই ক্ষেত্রে অটামেন্ডিকে ধরেন, সেই কিন্তু সব ম্যাচ খেলেছেন এবং সব থেকে বেশি ফিট। 4000-এর উপরে গেম টাইম নিয়ে এসেছে, হ্যাঁ, ফিট so- বাট একটু ফ্যাটিক আছে আমার কাছে মনে হয়। ফ্যাটিক বলতে এজিং এর একটা ব্যাপার, যেটা আমরা আসলে 38 cross হ্যাঁ, করেছেন। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে মানে যে ব্যাপারগুলি আসলে স্কালোনির এখন কাজ করা উচিত, যে ডিপ পাসটা আপনার যেটা অফসাইড হয়েছে, এটা কিন্তু 1-to-1 একদম একটা থ্রো পাস ছিল, যেখানে আপনার মন্টিয়েল বিট হয়ে যায়। Right. তো সেইগুলো ব্যাপার আসলে বেশি যে ডিফেন্ডাররা থাকবে একদম যদি বেশি ক্লোজে থাকে, সেই পাসগুলো কিন্তু ক্রিয়েট করতে পারবে না। তো এটা আমার কাছে মনে হয় যে ভালো একটা ব্যাপার। অফসাইড হয়েছে, গোল, এটা পানিশ হয় নাই, কিন্তু স্কলানির এই সব ব্যাপার নিয়ে কাজ করা উচিত এবং কাজ সে করবে, কারণ সে অনেক ক্লিনিক্যাল কোচ এবং অনেক ডিটেল কোচ। সে জানে আসলে কিভাবে টিমকে দাঁড়া করাইতে হবে। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেটা খুব ভালোভাবেই প্রমাণ পেয়েছি। প্রতি ম্যাচেই তিনি না, তার you see- ট্যাকটিক্স চেঞ্জ করেছিলেন। 54 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজকে সে মাঠ থেকে বের করে হ্যাঁ, নিয়ে চলে গেছে। হ্যাঁ। উপায়ও ছিল 54 না, মিনিটস, উপায়- 54 মিনিট ছিল সময় দিয়েছে লাউতারো Even মার্টিনেজকে। though So, যত সিজনে লিগে যত গোল করে আসুক সিরিয়াতে কিছু যায় আসে না। 54 মিনিট পর্যন্ত পারফরম্যান্স দেখেছে, দেখার পর আলভারেজকে সে মাঠে Decision, নামিয়ে yes, yes. সো সিচুয়েশনে সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাবিলিটি, এটা হচ্ছে স্কালোনির স্পেশালিটি বলে আমার কাছে আসলে মনে হয়। নেক্সট ম্যাচে প্রবাবলি আমার ধারণা জুলিয়ানো সিমিওনি প্লেইং 11-এ থাকবে। আপনি বলছিলেন রদ্রিগো দি পলের কথা। দি পলের ওয়ার্ক রেট আসলে ভালো ছিল, তিনি তার প্রাইম টাইমের কিছুটা পেছনে মেসির সাথে ওয়ার্ক রেট ইজ এলএমএস রিয়েলি খেলেন। গুড। হ্যাঁ, রাইট, ওয়ার্ক রেট ইজ রিয়েলি বাট গুড। দেখেন প্রথম গোলটাতে হ্যাঁ, তার তারই পাস assist। 6টা প্লেয়ারকে পাসে বিট 6টা করে করে একটা পাস। মানে দ্যাটস দ্য স্পেশালিটি। এটাই আসলে পল স্পেশালিটি বা মেসির সাথে পলের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো মাঠের ভেতরে তো খুবই ইম্পর্টেন্ট, কারণ কম্বিনেশন প্লে করতে গেলে যদি বোঝাপড়া না থাকলে তত কম্বিনেশন প্লে আসলে হবে না, যে কে কোথায় যাচ্ছে, কে কোথায় পজিশন নিচ্ছে, কোথা দিয়ে পাসটা বাড়াতে হবে। সো ইটস আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু পলের যে ব্যাপারটা আগের বার লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি, সেটা হচ্ছে যে ট্র্যাক ব্যাক করে এসে বল রিকভার করার যে সক্ষমতা, হ্যাঁ, ট্রানজিশন রিকভারি যেটা হ্যাঁ, সেটা- Transition, exactly, এইটা yeah. এবার কম একটু কম মনে এটা হচ্ছে। কম এবং মনে হচ্ছে। তারও একটা অন্যতম কারণ হতে পারে তপু বর্মন, যে রদ্রিগো দি পলো এলএমএস এর মানে মেজর লিগ সকারে আসলে একটা লম্বা টাইম খেলেছেন, যেহেতু আলজেরিয়া খুব ফাস্ট এবং ফিউরিয়াসলি আগাচ্ছিল, রিকভারিটা একটু ডিফিকাল্ট ডেফিনেটলি হয়েছে। আসলে আর্জেন্টিনা তো অ্যাটাকিং বেস টিম, তাই না? একদম বিল্ড আপ প্লে থেকে সব জায়গায় আপনার ওদের পাসিং কোয়ালিটি বা অ্যাবিলিটি বেশি। বাট আপনি যদি অ্যাটাকিং অ্যাপ্রোচ দেখেন, কাউন্ট করলে আর্জেন্টিনায় বেশি। তো সেই ক্ষেত্রে আপনি যখন বলটা লুজ করবে, আসলে কিভাবে ডিফেন্স করবে? আমার একটাই কথা, যে ম্যান টু ম্যান মার্কিং। আপনি যখন ম্যান টু ম্যান মার্কিং করবেন, সে আপনাকে বিট করে যেতে গেলে হয় ফাউল করতে হবে, বা আপনার সামনে যদি সে বল ধরে, আপনি সেটাকে ডিসপ্লেস ইজিলি করতে পারবেন। লিওনেল মেসি যখন মানে সেকেন্ড গোলটা করেছেন, ম্যাকালিস্টারের একটা শট, জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান, জি। গোলকিপার আলজেরিয়ার, তিনি আসলে ক্লিনলি নিতে পারেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা তার ধরা উচিত ছিল। সেকেন্ড বলটা যখন রিবাউন্ডে এসছে, লিওনেল মেসি ওইখানে নিজেকে লুকিয়ে রাখবেন, এটা কি শুধু মেসি বলেই সম্ভব? আর মানে তার তো ওই জায়গায় যাওয়ারই কথা না। যখন বলটা ম্যাকালিস্টারের কাছে যায়, তখন মেসি একটা স্পেস ক্রিয়েট করেছিল, Right. হয়তো বা খেয়াল করছেন কিনা জানি না। সে স্পেসটা ক্রিয়েট করে, যে ম্যাকালিস্টার এই পজিশনে ছিল, সে বল লাইন পজিশনে ছিল মেসি, হ্যাঁ। কিন্তু ম্যাকালিস্টার ওই খেয়াল করে নাই। আর ডিফেন্ডার ছিল মেসির মিনিমাম 2 মিটার দূরে, এর জন্য অফসাইড হয় নাই। তখন ম্যাকালিস্টার শুটটা নেয়, কিন্তু মেসি এইভাবে বল চেয়েছিল, মেসি মেসি একবার বলের জন্য বলটা ওয়েট চাচ্ছিল, করছে। right, right, right. বল চেয়েছিল, হ্যাঁ। কিন্তু ম্যাকালিস্টার খেয়াল করে না। ম্যাকালিস্টারের বলটা যখন আপনার শুট করে, বলটা এক লাইনে যাওয়ার পরে হাতের সামনে যে বলটা আউটসুইং করে, Right. দ্যাটস ওয়াই আপনার জিদান যে বলটা এভাবে গ্রিপ করতে ধরতে চেয়েছিল, বলটা তখন লুকার এইখানে আমার কাছে মনে হচ্ছে গোলকিপিং টেকনিকে একটু ঝামেলা মনে হয়েছে না? কিন্তু বল অনেক পেজি ছিল। হ্যাঁ, তা যে তো ছিল, power পাওয়ার যে ছিল, বাট power বডি ছিল। লাইনের বল, Body, হ্যাঁ, বডি লাইনের এট দ্য এন্ড অফ দ্য ডে বডি লাইন বল তো। কিন্তু হ্যাঁ, definitely. আপনার রিবাউন্ড যে মেসি ওই জায়গায় পৌঁছাবে, কোনো ডিফেন্ডার এবং আমার না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এখানে লিওনেল মেসি কিভাবে নিজেকে নিয়ে আসলো, না, এবং মেসির- তার এখানে থাকার কথা কিনা, এটা নিয়ে একটা কথা ছিল। মেসির স্পেশালিটি তো তার পজিশনিং সেন্স, Yeah. যে ঠিক পার্টিকুলার কোন সময় কোন জায়গায় তাকে থাকতে হবে। এই যে পজিশনিং সেন্স, এটাই তো তাকে সবার থেকে আলাদা করে ফেলে, যে এখানে আমার ঠিক এই মুহূর্তে থাকতে হবে, রাইট? সো সেই ঘটনাটা ঘটেছে। আরেকটা মানুষ আনবিলিভেবল, তার নাম কিলিয়ান এমবাপে। বয়স কত হয়েছে? থার্ড ওয়ার্ল্ড কাপ খেলছে, এর মধ্যে 26 দুটো ফাইনাল খেলে ফেলেছেন। 18তে খেলতে এসেই ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, 22-এ তো ফাইনাল খেললেন, ফাইনালে হ্যাট্রিক করেছিলেন। প্রথম ম্যাচ সেনেগাল, আমি বলবো যে আফ্রিকান কাপ অফ নেশনসের চ্যাম্পিয়ন দল,
জিতে চ্যাম্পিয়ন হয়েছিল, পরবর্তীতে যদিও মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সেটা ডিফারেন্ট কারণ, সেটা ডিসিপ্লিনারি কারণ ছিল, বাট সেনেগালকে কি একটু ওভার অ্যাম্বিশাস মনে হয় না এই ফ্রান্সের বিপক্ষে? ফ্রান্সের সাথে এইভাবে খেলাটা একটু রিস্ক আমি যেটা মনে করেছি, কারণ ফার্স্ট হাফ দে ডিড ভেরি গুড জব, এটা একদম প্যারালাল বলবো আমি, একদম আনডাউটলি। কিন্তু সেকেন্ড হাফে এত স্পেস দেওয়া আপনার স্পেশালি চারজন কিনা ওয়ার্ল্ড ফুটবলকে এখন ডমিনেট করছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে এত স্পেস দেওয়া 1v1 রাখা সিচুয়েশনে, যেটা আমরা দেখেছি যে আসলে একদম পানিশ করে দিল। অলিসোর যেই ফার্স্ট অ্যাসিস্ট, মানে এইটা মানে একমাত্র মেসির পরে যদিও একমাত্র প্লেয়ার যে কিনা এরকম টাইপের অ্যাসিস্ট করতে পারে, এবং সে করে দেখিয়েছেন। আসলে এইসব ব্যাপার নিয়ে আমার সেনেগালের একটু মানে ধারণা করা দরকার ছিল এবং একটু রিস্ক কম নিয়ে খেলাটা দরকার ছিল, যেটা কিনা আসলে আপনার স্পেশালি ফ্রান্সের এগেনস্টে আপনার এইভাবে খেলাটা আমার রং হয়ে মনে হয়েছে। কারণ ওরা যদি একটু ডিফেন্সিভ মোডে থাকতো, যেটা কিনা আপনার অনেক টিমগুলো করেছে, মরক্কো করেছে 2022-এ মরক্কো অ্যাবসলিউটলি ওইটাই করেছে, লো ব্লক করে খুব কুইক কাউন্টারে যাওয়া, যেহেতু তার উইঙ্গারদের এখন আসলে আপনার এমবাপের এগেনস্টে দেমবেলে, ওলিসো এবং ডুয়ের এগেনস্টে যদি আপনি খেলতে চান 1v1, মানে দে ফিনিশ ইউ, এটা নর্মালি। এবং আপনার এমবাপেকে 2-3 জন আটকে রাখতে পারছিল না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্লিয়ান এমবাপের যে পারফরমেন্স, এটা আসলে ওয়ার্ল্ড কাপে মানে সে আরো ধারালোভাবে জেগে ওঠে। অলিসেকে নিয়ে আমি একটু আলাদা আলোচনা করতে চাই। মাইকেল অলিসেকে আপনার আলাদা করে দেখতে হবে। রাইট উইংয়ে বায়ার্ন মিউনিখে খেলেন এবং চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেস লিগাতে তিনি দেখিয়েছেন যে এই মুহূর্তে তিনি আসলে কোন মাপের। তিনি যেভাবে অ্যাসিস্ট করেছেন, তার 2 মিনিট আগেও কিন্তু কিলিয়ানকে তিনি আরেকটা বল দিয়েছিলেন, কিলিয়ান সেটাকে কানেক্ট করতে পারে নাই। এত চমৎকার ভিশনারি পাস, এবং যেই গোলটা কিলিয়ান প্রথম করলেন, অলিসে ফেন্ট করেছেন, তার রাইট উইং থেকে লাইনে এসছেন, সেখান থেকে বলটাকে প্লে করে দিয়েছেন এবং একটা জাস্ট ছোট্ট ডায়াগোনাল রান, এবং মানে কিলিয়ান এমবাপ্পের একটা ক্লিনিক্যাল ফিনিশ, এত চমৎকার টাচ। ফার্স্ট হাফে এত অগোছলো ফ্রান্সকে লাগছিল, স্পেশালি মানে দেমবেলে নিচে নেমে এসে মানে ঠিক সে তার পজিশনে খেলছে না। ডেমবেলে নাম্বার 10 পজিশনে, আমি ঠিক জানি না অ্যাজ আ প্লে মেকার, পিএসজি তো কয়েকটা ম্যাচ তিনি প্লে মেকার খেলেছেন, বাট মোস্ট অফ দ্য এবং আপনি অলিসের কথা বলছিলেন যে হি প্লেড রিয়েলি ওয়েল, সুপার খেলেছে, স্পেশালি সেকেন্ড হাফে দুর্দান্ত খেলেছে। কিন্তু দেমবেলের পারফরম্যান্স ওয়াজ মিসিং। দেমবেলে কিন্তু পারফর্ম করে নাই পুরো ম্যাচে। আপনি দেমবেলের ওরকম কোনো মুভ দেখবেন না, ওরকম কোনো পাস দেখবেন না, ওরকম কোনো কিছু দেখবেন না। সেনেগাল ফার্স্ট হাফে কিন্তু ভালো ফুটবল খেলেছে, রাইট, সেনেগাল ভালো ফুটবল খেলেছে, স্পেশালি হচ্ছে জ্যাকসন যে সুযোগটা পেয়েছিল, বলটা দারুণ ক্রস ছিল, রাইট। সো ওই ডিউফ যে বলটা দিল, ওইটা যদি গোল হয়ে যেত, সেনেগাল যদি 1-0-তে এগিয়ে যেত, আমার ধারণা এই ম্যাচের সিনারিওটা চেঞ্জ হয়ে যেত, সেটা আসলে হয়নি। আর ডিফেন্সে কুলাবালি, রাইট, সো শুরু থেকে শেষ পর্যন্ত সেই তো চেষ্টা করে গেছে, এবং একই সাথে গোলকিপার মেন্ডি এবং কালিদো কুলিবালি বোথ আর ভেরি এক্সপেরিয়েন্স, এবং দুইজনই অনেকগুলো ভালো সেভ তারা আসলে দিয়েছে। বাট দেন अगेन সেকেন্ড হাফে গিয়ে ফ্রান্স আসলে ফ্রান্স হয়ে উঠলো, এবং সেই ক্ষেত্রে এই কম্বিনেশনটা এই ওয়ার্ল্ড কাপে, ধরেন আমরা অনেকগুলো কম্বিনেশন নিয়ে কথা বলেছি না, যে স্পেনের ক্ষেত্রে ইয়ামাল, নিক উইলিয়ামস, ফ্রান্সের ক্ষেত্রে এই কিলিয়ান এমবাপে এবং অলিসে, এই জুটি, এই ডুও, এইটা বারকোলার কথা আলাদা করে ডেফিনেটলি। বারকোলা নামার পরেও তো বারকোলা সময় পেয়েছে 10-12 মিনিট বোধহয়, 10-12 মিনিটে তো বারকোলা সেকেন্ড গোল, হ্যাঁ বারকোলা চমৎকার এবং খেলেছেও ভালো বারকোলা, এবং তার হাতে আরো অপশন আছে। না হিউজ দিদির দেশম যদি চান যে এরপরে মার্কাস থুরামকে নামাবেন, মার্কাস থুরাম থুরাম শেকিকে নামাইছে পার্টিকুলার নাম্বার নাই, রাইট। হ্যাঁ, সো অপশনের আসলে অভাব নাই, অপশনের অনেক অপশন ফ্রান্সের, প্রচুর অপশন। আর একটা বড় টিমের খেলা আছে আজকে, আর বড় দুইটা টিমের খেলা আছে। অপটা সুপার কম্পিউটার যাদেরকে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখে, সেই দুটো দল, একটা হচ্ছে পর্তুগাল, একটা হচ্ছে ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদো ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন, মেসি তো সেই রেকর্ড হয়েই গেল, রোনালদোরটা আজকে হয়ে যাবে হোপফুলি। স্টার্টিং 11 আমরা ক্রিস্টিয়ানোকে দেখবো, তবু বর্মন সে যে 11-এ খেলবে এবং তার যে ইম্প্যাক্টটা থাকবে বা তার যে কন্ট্রিবিউশনটা থাকবে, আসলে কতটুকু পরিমাণ সে দিতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। পর্তুগাল টিমটা এখন অনেকটাই ব্যালেন্স এবং গোল্ডেন জেনারেশন 2.0, মানে খুবই একটা চমৎকার দল, এটা চমৎকার দল। আপনি যদি নাভাস এবং বিতিনা, তার উপরে যদি আপনার ব্রুনো ফার্নান্দেস এবং সিলভা, সো দ্যাট মিন্স আপনার মানে খুব কম্বিনেশন। এখন ঘটনা হয়েছে আসলে তারা অ্যাজ এ টিম হিসাবে কিভাবে পারফর্মটা করবে, এটা অনেক জরুরি, কারণ তারা কিন্তু আপনি ধরেন যার লিগে কিন্তু বেস্ট প্লেয়ার, রাইট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের আসলে প্রথম ম্যাচটা খুবই মানে জরুরি।
পারফর্ম করা, কারণ এর আগেও আমরা দেখেছি যে অনেক টিম ফেভারিট হয়ে এসেছে কিন্তু আপনার ভালো পারফর্ম করতে পারে নাই। যদি আমি ম্যান টু ম্যান ব্যারি করি, ডেফিনেটলি পর্তুগাল আপনার একটা ফাইনালিস্ট টিম, তাদের সেই অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি আছে। তাদের যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, এখন জাস্ট খেলে আমরা সবাই ওয়েট করছি দলগত পারফরমেন্স তাদের বিহেভটা কী থাকে ফার্স্ট ম্যাচে, এটাই আমার কাছে মনে হয়। ফাহিম রহমান, পর্তুগালের ম্যাচটা চোখ রাখতে হবে। না ডেফিনেটলি চোখ রাখতে হবে। আর আমি দেখছিলাম যে মোটামুটি কিন্তু সবাই তাদের যে প্রবাবল প্লেইং 11 দিয়েছে সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ইজ দেয়ার, Right, তাকে কিন্তু exactly, রাখা থাকবেন। হচ্ছে। কি রকম পারফর্ম করবে সেটা তার আসলে তার মিডফিল্ডের উপরে ডিপেন্ড করছে। এখন পর্তুগালের প্রবলেম হচ্ছে যে তাদের যে মিডফিল্ড, ধরেন যে বার্নার্ডো সিলভা কিংবা ব্রুনো ফার্নান্ডেস, তারা আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে বল সাপ্লাই দেবে কিনা। এই বিলিভের একটা সংকট আছে তবু বর্মা, এই বিলিভের সংকট আছে কারণ আমরা যদি প্রস্তুতি ম্যাচে দেখি সেখানে ক্রিস্টিয়ানো একটা বল দিতে পারতেন তার টিমমেটকে, সেটা না দিয়ে তিনি নিজে মেরেছেন। সেই ক্ষেত্রে আদৌ ব্রুনো সিলভা কিংবা ভিতিনিয়া ক্রিস্টিয়ানোর উপরে কতখানি ডিপেন্ড করবেন বা আদৌ তার কাছে প্রপার সাপ্লাইটা আসবে আমরা কিনা? আরেকটা প্লেয়ারের নাম মিসিং করছি, রাফাল লিও। রাফায়েলিও ডেফিনেটলি মানে দুর্দান্ত প্লেয়ার এবং তার সেই অ্যাবিলিটি আছে। তো আসলে এই জিনিসটা একটু মানে আসলে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, কারণ রোনালদো অ্যাজ এ নাম্বার 9 ও সেলফিশ, ও সেলফিশ, যেটা একদম স্ট্রেট। হ্যাঁ, এটা fact। ও মানে গোল করতে চায়। গোল করতে চায়। আমরা যেরকম ধরেন মানে খেতে চাই, ও গোল করতে চায়। তো এখন ঘটনা হয়েছে যে এটা যদি সে করে, যদি গোল হয় দ্যাটস ফাইন। এখন যদি ধরেন ইজি আমরা লাস্ট ম্যাচ দেখেছি ফ্রেন্ডলি ম্যাচে, সে ইজি 2-3টা গোল ইজি মিস করেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা যারা আপনার ধরেন ব্রুনো, যারা এখন ইয়াং স্টার, তারা কিন্তু একটু বিরক্তি হতে পারে। একদম ইজি পজিশনে থাকবে এবং যে ক্লিয়ার পজিশনে থাকবে, হোক সে ডিফেন্ডার, হোক সে মিডফিল্ড, হোক সে নাম্বার 9 অ্যাটাকিং মিডফিল্ডার, তাকে দিয়ে যেন গোল করানো হয়। কারণ আপনার এন্ড অফ দ্য ডেতে তো উইনটাই সবচেয়ে বড় ব্যাপার, দেশ আপনার উইন হবে। ক্রিস্টিয়ানো রোনালদোকে এই দলের স্ট্রেংথ নাকি দুর্বলতা, গল্পটা অন্যভাবে লেখা হচ্ছে, অন্যভাবে বলা হচ্ছে যে এত ওয়েল ব্যালেন্সড একটা টিমে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এরকম একটা সুপারস্টার এই মুহূর্তে এই দলটার উইক লিঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। দেখেন, প্রথমত হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তারিখও ড্রপ করতে হবে, নাম্বার 1। মানে আপনি নিশ্চয়ই লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা খেয়াল আছে, কোচ তাকে উঠিয়ে নিতে চাচ্ছে, সে হাত দিয়ে ইশারা করছে, গানজালো রামোসকে নামিয়েছিল, রামোস হ্যাটট্রিক করে ফেলেছিল। হ্যাঁ হ্যাটট্রিক করে ফেলছে, সে হাত দিয়ে ইশারা করছে যে নামবে না বা এই নামবে ধরনের না, ব্যাপার। হ্যাঁ। সো এই ধরনের অ্যাটিটিউড গুলো মানে এখন হচ্ছে তাকে ডেফিনেটলি ওই টিমের কথাটা এবং রিয়েলিটিও তার বুঝতে হবে যে সে এখন আসলে কোন অবস্থায় আছে, কতটুকু সে দলকে আসলে সার্ভিস দিতে পারে এবং দলের বেটারমেন্ট কোনটাতে, সেই জায়গাটাতে তাকে আসলে ডিসিশন নিতে হবে। এবং ওই যেটা বললাম যে ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষে তো আসলে আপনার ওই নিচে নেমে এসে বল রিকভারি করা সম্ভব না, মানে ট্র্যাক ব্যাক করা পসিবল না। সো বক্স পেনিট্রেট করবে ক্রিস্টিয়ানো রোনালদো। কি করবে? বক্স পেনিট্রেট করবে, আপনার হয়তো বা যে স্পট মানে হচ্ছে সাইড থেকে ক্রস আসবে, হেডার গুলো হবে, কর্নার থেকে হেডার গুলো হবে এবং হয়তো বা ফ্রি কিক গুলো হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো নেবে। এই সো বক্স পেনিট্রেশন ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো খুব বেশি কিছু আসলে এই ওয়ার্ল্ড কাপেই করার আছে বলে আপনি মনে করেন না? তবু বর্মন, আরো একটা দলের খেলা, ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই ক্রোয়েশিয়া যদি আমরা 2022 ওয়ার্ল্ড কাপের কথা মনে করি, আর্জেন্টিনার কাছে 3-0 হেরেছিল, তার আগের ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা আসলে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। সবকিছু মিলিয়ে ক্রোয়েশিয়া দলটা হয়তো বা মানে সেই দলটা নাই, লুকা মদ্রিচের সেই বেস্ট টাইম, র্যাবিচ তখন ছিল, আপনার যেই প্লেয়াররা ছিল তারা তাদের গোল্ডেন জেনারেশনের পরবর্তীতে বেলজিয়ামের মতো এটাও একটা মোটামুটি ভাবে আমি বলবো যে একটু বুড়িয়ে যাওয়া, হ্যাঁ গোল্ডেন জেনারেশনটা চলে গেছে। মানে আন্দ্রে র্যাবিচ বা লুকা মদ্রিচরা যখন খেলেছে বা যেই মানে তাদের যে দুর্দান্ত প্লে আমরা দেখেছি সেটা হয়তো বা এখানে নাই। ক্রামারিচের কথা ভুলে যাচ্ছি, পেরিসিচের কথা, মানজুকিচ যদিও 2022 রাকিটিচ এবং রাকিটিচ তো খেলেছেন বার্সেলোনার, মানে ওদের যেই বেসটা ছিল মানে সবাই টপ, হ্যাঁ টপ ডেফিনেটলি টপ। এর জন্য কিন্তু তারা লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো ফুটবল খেলেছে, চমৎকার খুব ভালো ফুটবল খেলেছে। আপনি যদি কোভাচিচের কথা বলেন, নিকো কোভাচিচ মানে আমার মনে হয় যে ইউরোপের 4টা টপ ফ্লাইটের ক্লাবে তিনি খেলেছেন, ম্যান সিটিতে খেলেছেন, চেলসিতে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনায় লম্বা সময় খেলেছেন, বড় টিমের প্লেয়ার। সো আসলে ওই ক্ষেত্রে আমি বলবো যে ইংল্যান্ডের জন্য সহজ হবে না, কিন্তু যদি আপনি পার্থক্য দেখেন আমি ইংল্যান্ডকে আগায় রাখবো, কারণ ইংল্যান্ডের এখন পৃথিবীতে সর্বোচ্চ গোলদাতা আছে যে কিনা হ্যারি কেইন। হ্যাঁ, তার সাথে ধরেন আপনার বিলিংহাম, ওদের যে আপনার কিছু প্লেয়ার আছে যারা কিনা আপনার এক্সট্রাঅর্ডিনারি। আসলে ইংল্যান্ডকে আমরা যতবারই দেখি ওয়ার্ল্ড কাপে তারা অ্যাটেন্ড করে কিন্তু তাদের বেস্ট টিমটা নিয়ে অ্যাটেন্ড করে, রাইট, অলওয়েজ। এবং
তাদের কিছু প্লেয়ারকে রেখে আসছে যারা কিনা আপনার কোল পালমার যে কিনা কোল আসলে পালমারকে রেখে এসছে, ফোডেনকে আপনার রেখে ফিল আসছে। ফোডেনকে রেখে এসছে, আলেকজান্ডার আর্নল্ডকে রেখে আর্নল্ডকে এসছে, রেখে আসছে আসলে যারা কিনা মানে ডিজার্ভিং। ডিজার্ভিং। এখন আপনার কোচের চোখে যেই বেস্ট তাকে নিয়ে আসছে। টমাস টুকেল তো ডিফারেন্ট কোচ আসলে, ডেফিনেটলি সে নামের উপরে কখনো টিম বানাবে না। ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ইন্টারভিউ শুনছিলাম, হালান্ড এবং হ্যারি কেইনের মানে তুলনা করতে গিয়ে ক্রিস্টিয়ানো হ্যারি কেইনকে আগিয়ে রেখেছেন, বিকজ হ্যারি কেইন নট অনলি এ গোল স্কোরার, বিকজ সে টিমটাকে খেলাইতেও পারে, প্লে মেকার অলসো। হ্যাঁ, কোনো সন্দেহ এই ব্যাপারে নাই, এবং বুন্দেস লিগাতেও তো দারুণ পারফর্ম করছে। তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের যে টেম্পো, ইপিএল টেম্পো, মানে ইপিএল টেম্পো হচ্ছে অন্য যে কোনো লিগের সাথে এই জায়গাটাতে ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা। দ্য টেম্পো এত ফাস্ট, এরকম টেম্পোতে অন্য কোথাও খেলা হয় না। কিন্তু যখন এই ইংল্যান্ড এসে তারা যখন লাতিন ট্যাকটিক্সের এগেনস্টে তাদেরকে খেলতে হয়, কিংবা তারা যখন এসে সাপোজ মানে অল অফ এ সাডেন খুবই ডিফেন্সিভ কোনো দলের এগেইনস্টে পড়ে যায়, যে সাপোজ যে স্টাইলে কাভো ভার্দে খেললো, হ্যাঁ, যে দুইটা লেয়ার বানিয়ে ডিফেন্স করে গেল, এই ধরনের সিচুয়েশনে ইংল্যান্ড আনকমফোর্টেবল হয়ে যায়। মানে ফাস্ট ফুটবল হচ্ছে ইংল্যান্ড ইজ ভেরি কমফোর্টেবল, ইংল্যান্ড ওই ফুটবলের সাথে অভ্যস্ত, তারা ওই ফুটবলে খেলতে পারবে, অ্যাটাকের পরে শাট করে কাউন্টার অ্যাটাকে যাওয়া। কিন্তু এই যে সাপোজ আর্জেন্টিনার উদাহরণটা, অল অফ এ সাডেন টেম্পোকে ফেলে দেওয়া, ইংল্যান্ড কখনো এই ধরনের ফুটবল ইংল্যান্ডকে আমি খেলতে দেখি না, যে ইংল্যান্ড টেম্পো ফেলে দিচ্ছে, টেম্পো ফেলে দিয়ে বিল্ড আপ করতে যাচ্ছে। ও একটা পেসেই ইংল্যান্ড খেলতে থাকে, মানে একটা পেসেই সবসময় সে খেলে। সো সেই কারণে দেখা যায় যে নকআউট স্টেজের ম্যাচগুলোতে গিয়ে ইংল্যান্ড এই ধরনের সিচুয়েশনে, যেই সিচুয়েশন তার কাছে খুব একটা পরিচিত না, তার ফুটবলারদের কাছে পরিচিত না, ওই সিচুয়েশনে গিয়ে ইংল্যান্ড আর পারফর্ম করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড শিরোপা জিততে পারে বলেই মনে করি। তপু বর্মন, ক্রোয়েশিয়ার সাথে ইংল্যান্ডের রেজাল্ট কি হইতে পারে? প্রেডিকশন 2-1 ইংল্যান্ড জিতবে। 2-1 ইংল্যান্ড জিতবে। আর ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগাল নিশ্চয়ই একাধিক গোলেই জিতবে। মোর দেন 3 ফাহিম রহমান? না, পর্তুগাল জিতবে 3 গোল প্লাস। ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া ম্যাচ এটা ড্র হতে পারে, ড্র হওয়ার চান্স আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিম রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ তপু বর্মন। হোপফুলি যে দুটা বড় ম্যাচ, সেখানে ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, ইউরোপের আরও একটা জয়ান্ট টিম, যদিও তারা তাদের একদম মানে বলবো যে তাদের পিক ফর্মে সায়ান্নে চলে এসছে, তারপরেও দলটা ক্রোয়েশিয়া বলে আলাদা করে নজর রাখতেই হবে। ফাহিম রহমানের প্রেডিকশন ড্র হবে, তপু বর্মন বলছে যে 2-1 ইংল্যান্ড জিতবে। আর একটা ম্যাচ ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের, আরও একটা দল যারা কিনা এই বিশ্বকাপের ট্রফি জেতার মতন অবস্থায় এসছে। সো দুই টাইটেল কন্টেন্ডারের লড়াইটা আজকে আমরা দেখব, সেটা কি হয়, এবং পরবর্তী এপিসোডে সেই ম্যাচগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।